পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক না হলেও দেশে নির্বাচনী পালে যেন হাওয়া লেগেছে। এরই মধ্যে শহর থেকে গ্রাম চষে বেড়াচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে বিএনপি দলীয় কর্মকাণ্ড যেমন সাজাচ্ছে, তেমনি দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির নামে বাংলাদেশের 64টি জেলা সফরে নেমেছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। এদিকে প্রায় 300 আসনেই প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনী এমন আমেজের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে তরুণদের অবস্থান, চিন্তাভাবনা ও প্রত্যাশার চিত্র তুলে এনেছে সানেম পরিচালিত এক জরিপ। আগামী নির্বাচনে 300 আসন পেয়ে এনসিপি সরকার গঠন করবে বলে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আশা প্রকাশ করলেও সানেমের জরিপ বলছে অন্য কথা। গতকাল সোমবার প্রকাশিত দেশের 8 বিভাগের 15 থেকে 35 বছর বয়সী 2000 তরুণ তরুণীর অংশগ্রহণে পরিচালিত এই জরিপে দেখা গেছে ভোট হলে 15.84% সমর্থন নিয়ে তরুণ ভোটারদের পছন্দের তালিকার তৃতীয় অবস্থানে থাকবে দলটি। 21.45% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে জামায়াত এবং 38.76% সমর্থন নিয়ে শীর্ষে আছে বিএনপি। তবে রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদের অংশগ্রহণের বিষয়ে আছে হতাশা ও অনাগ্রহ। 82.7% তরুণ জানিয়েছেন তারা রাজনীতিতে যুক্তই হতে চান না। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন রাজনৈতিক সহিংসতা ও রাজনীতিবিদদের নৈতিকতার অভাব। অভ্যুত্থানের 11 মাসের মাথায় কি বার্তা দিচ্ছে তরুণদের এই মতামত? এমন জরিপ কতটা ফলে? এসব নিয়েই আজকের রাজকাহনের আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। লুৎফর রহমান, শুরুতে আসলে যেভাবে বলছিলাম যে ফলাফল নিয়ে আসলে আমরা বসেছি, কিংবা যে নির্বাচনে যে জরিপ নিয়ে আসলে আমরা বসেছি, সেটিকে আসলে খুব একটা তাক লাগানো ফলাফল বলারও সুযোগ আছে বলে সেখানেও একটি প্রশ্ন আছে। আসলে সাধারণ মানুষ কি ভাবছেন, কিভাবে ভাবছেন? যখন আপনাদের দলের একজন নেতা তিনি বলেছেন নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয় এবং সব দলের অংশগ্রহণে হয়, সেক্ষেত্রে আসলে এনসিপি হয়তো 300 আসনে জয়লাভ করতে পারে। কিন্তু সেই সম্ভাবনাকে আসলে খানিকটা আমরা অনেকটাই উল্টোভাবে দেখতে পাচ্ছি কিনা, যে যেই জরিপটি আসলে আমরা দেখলাম সেই জরিপে আপনাদের অবস্থান তৃতীয়, সেই জরিপটিকে কি আসলে আপনার পরিবর্তন করার কোনো জায়গায় আছেন এই মুহূর্তে? শুরুতেই ধন্যবাদ ডিবিসিকে এবং আমার সাথে আমার সহ আলোচক যারা রয়েছেন তাদেরকে। আসলে প্রথম আমি জরিপ নিয়ে বলতে চাই। ধরেন প্রি ইলেকশন এই জরিপগুলো, এটাকে আমি এক ধরনের ভ্রম হিসাবে দেখছি। বিশেষ করে এই সময়ে যখন যে জরিপটাতে আওয়ামী লীগ স্থান পায়, সেই জরিপটা নিয়ে প্রথমেই আমার প্রশ্ন আছে। আওয়ামী লীগকে তো এখন নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং বাংলাদেশের জনমানুষের যে 5ই আগস্টের পরে এবং 5ই আগস্ট ঘটানোর ভেতর দিয়ে, গণঅভ্যুত্থান ঘটানোর ভেতর দিয়ে আওয়ামী লীগ আসলে বাংলাদেশের রাজনীতির জন্য মানুষের কাছে অগ্রহণযোগ্য। সেই জায়গা থেকে আওয়ামী লীগকে যখন এরকম জরিপে স্থান দেওয়া হয়, সেইটাকে আমি আসলে নিছক একটা ঘটনা, মানে সাধারণ ঘটনা হিসেবে দেখি না। সেটাকে আমি দেখছি আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া হিসাবে। কারণ হচ্ছে যখন দেখবেন এই প্রি ইলেকশন এই ধরনের জরিপগুলো যখন প্রকাশ হবে, স্বাভাবিকভাবে যারা শীর্ষে থাকবেন তখন জনগণের ভেতরে এক ধরনের আগ্রহ তৈরি হবে। এই জরিপগুলো এক ধরনের মানুষের সাইকোলজি নিয়েও এক ধরনের একটা গেম চলে এই জরিপগুলোর ভেতর দিয়ে। সো এই সময় এই জরিপ, যেমন আরেকটি কথা উল্লেখ আছে জরিপে যে তরুণরা রাজনীতিতে আগ্রহী না, 80% মানে এইটা এই সময় এসে আমাদের এই ধরনের জরিপ আমার কাছে হাস্যকর মনে হচ্ছে। যখন তরুণদের দ্বারা গঠিত এনসিপি সারা বাংলাদেশে জুলাই পদযাত্রা করছে এবং যেটার মূল যারা অংশগ্রহণকারী এবং যারা মূলত নেতৃত্ব দিচ্ছে সবাই তরুণ, যারা অংশগ্রহণ করছে সবাই তরুণ, তো আমি তো দেখছি তরুণদের রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো এই জরিপ আমার কাছে মানে খুব একটা ভ্যালিড বলে মনে হচ্ছে না। আর আমি যেই কথাটিতে ছিলাম যে এই জরিপটি আসলে এক ধরনের ভ্রম তৈরি করবে, পাশাপাশি জনমনে বিভ্রান্তি তৈরি করবে আওয়ামী লীগকে এই জরিপে স্থান দেওয়ার মাধ্যমে। এবং আমি মনে করি আমাদের জরিপে যেটাই আমাদের অবস্থান দেখানো হয়েছে, এটা নিয়ে আসলে আমার বলার কিছু নাই। কারণ
সেটি জরিপের প্রক্রিয়া কি পুরোটি এখনো আমি আসলে সেভাবে জানি না। লুৎফর রহমান, একটু যদি আমি এই জায়গাটাতে আপনাকে আরেকটা প্রশ্ন করি, জরিপে আসলে যে অবস্থানটি আপনাদের দেখানো হয়েছে, তৃতীয় অবস্থানে আছেন আপনারা, দ্বিতীয় অবস্থানে আছে জামায়াত ইসলামী। একদম নতুন একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শুরুতেই তৃতীয় অবস্থানে থাকাটাকেও আসলে খারাপভাবে নেওয়ার তো তেমন কোনো সুযোগ নেই। না, আমি এটাকে খারাপভাবে নিচ্ছি না, আমি প্রক্রিয়াটির কথা বলছি, জরিপের প্রক্রিয়াটি নিয়ে আমি শুরুতে কথা বলছি। আসলে অবস্থান নিয়ে আমার আসলে আমি ঠিকঠাক তৃতীয় অবস্থান দেখিয়েছে, কিন্তু জরিপের প্রক্রিয়া নিয়ে যেমন প্রশ্ন আছে, পাশাপাশি ধরেন এখন জুলাই পদযাত্রার ফলে মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমি মনে করি এখন যদি জরিপ চালানো হয় সেটার ফলাফল ভিন্ন হতে পারে। সেখানে কি আপনারা 300 আসনে জয়ী হবেন বলে সেই প্রত্যাশা রাখছেন? সেটি তো জনগণ জনরায়ের মাধ্যমে সেটি প্রকাশ করবেন, ভোটের মাধ্যমে। আমরা তো আমাদের আশাবাদ ব্যক্ত করব, আমরা তো যেহেতু একটি রাজনৈতিক দল গঠন করেছি, আমরা তো সেই সম্ভাবনা বা সেই স্বপ্ন নিয়েই আমরা রাজনীতিটা করব। জি, নিশ্চয়ই। ব্যারিস্টার রুমিন ফারহানা, এই জরিপে আসলে বলা হচ্ছে এবার যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং সব রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে, সবচাইতে বেশি হয়তো তরুণদের ভোট পড়ছে বিএনপির পক্ষে। সেটি কি আপনারা কিভাবে দেখছেন? এনসিপি যদিও বলছে যে এই জরিপে আওয়ামী লীগকেও আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই জরিপের ফলাফল নিয়ে তাদের মধ্যে এক ধরনের সন্দেহ আছে। আপনাদের মধ্যেও কি সেই সন্দেহ আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জরিপটি করা হয়েছে 15 থেকে 35 বছর বয়সী তরুণ তরুণীদের উপরে। 2000 তরুণ তরুণী এতে অংশ নিয়েছে। জেলা উপজেলা পর্যায় থেকে তরুণ তরুণীদের সংগ্রহ করা হয়েছে। সুতরাং র্যান্ডম স্যাম্পলিংয়ের ব্যাপারে মোটামুটি পুরো দেশটাই কভার করেছে, এবং যেহেতু এই জরিপটি করেছে সানেম এবং অ্যাকশন এইড যৌথভাবে, এই দুটো সংস্থাই কিন্তু অত্যন্ত রেপুটেড সংস্থা, এবং ওনারা যখন কোনো জরিপ করেন তখন আসলে সেটাকে গুরুত্বের সাথে না নিয়ে আমাদের কোনো উপায় নেই। এই জরিপটির খুবই ইন্টারেস্টিং একটা দিক হচ্ছে এটা কিন্তু একদম তরুণদের নিয়ে করা হয়েছে, 15 থেকে 35। যেই ভোট ব্যাংকটা আমাদের নতুন যেই ভাইরা রাজনৈতিক দল গঠন করেছেন, তৃতীয় ধারার একটা রাজনীতি, তারা নতুন বন্দোবস্তের কথা বলছেন, সেই অংশের মানুষদের ওপরেই এই জরিপটি চালানো হয়েছে। সো এখানে দেখা গেছে বিএনপির ভোট এসছে 38.76% সম্ভবত, যেটাকে আমরা 39% বলতে পারি, 39% একদম কাছাকাছি। জামায়াত ইসলামের 21%, আওয়ামী লীগ এবং এনসিপির 15 সামথিং শতাংশ। সো আমি মনে করি এখানে যদি সব শ্রেণী পেশা এবং বয়সের মানুষ ইনক্লুড হতো, তখন আপনি দেখতেন বিএনপির পার্সেন্টেজটা আরও অনেকখানি বেড়ে গেছে। বিকজ এই 38% যেটা এসছে বা 39% যেটা এসছে, এটা একেবারেই তরুণ ভোটাররা। এই ভোটাররা কিন্তু অনেক বেশি ঝুঁকে থাকার কথা বা ইনক্লাইন্ড হওয়ার কথা নতুন তরুণদের দলের ওপরে। সো তাদের সাথেই যে 39%, সেই সঙ্গে যদি আপনি বয়স্ক ভোটারদের এখানে আনতেন, আমি একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের নারী ভোটাররাও যদি আরও বেশি সক্রিয়ভাবে এখানে যুক্ত হতেন, তাহলে আমি মনে করি এটা 45 আপ বিএনপির পক্ষে চলে যেত। তার একটা কারণ আছে, কারণ হচ্ছে বিএনপির শাসনামল বাংলাদেশ দেখেছে। 72 থেকে 75-এর যেই দুঃশাসন, তারপরে বিএনপির যে শাসন 81 সাল পর্যন্ত, বিশেষ করে নতুন নতুন কিছু তো বাংলাদেশ দেখতে চাইতে পারে। আমি আসছি আপনার প্রশ্নে। 78 থেকে 81 পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন, 91 থেকে 96 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন, এবং 1 থেকে 6 আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন। এই শাসনগুলো কিন্তু মানুষের মাথায় আছে। সো তারা এর সঙ্গে কম্পেয়ার যখন করেছে হাসিনার দুঃশাসন, হাসিনার ফ্যাসিবাদ, হাসিনার মাফিয়াতন্ত্র, তখন অটোমেটিক্যালি বিএনপির ভোটের পাল্লা অনেক বেশি। 2 হচ্ছে বিএনপিকে মানুষ গত 15 বছরে ভোট দিতে পারে নাই। এই ফলাফল কিন্তু, যেটা ল্যান্ডস্লাইড ভিক্টরির কথা আজকে বলা হচ্ছে, এটা 2014 সালে ছিল বিএনপির পাওনা। সেই সময় এমনভাবে পুরো প্রসেস ম্যানিপুলেটেড হয়েছে যে বিএনপি নির্বাচনের ইয়েতেই যায় নাই, কন্টেস্টেই বিএনপি যায় নাই। সো এই পাওনাটা কিন্তু আরও 10 বছর আগের, এবং এই ভোটারের স্যাম্পলিংয়ের মধ্যে যদি আমরা আমাদের এল্ডারলি নাগরিকদেরকে নিয়ে আসতে পারতাম, বয়স্ক নাগরিকদের নিয়ে আসতে পারতাম, আরো অনেক বেশি হতো। মানুষ নতুন কিছু চাইছে কি না। বিএনপি মনে করছে যে তরুণ যে রাজনৈতিক দলটি আছে তাদের জনপ্রিয়তা কমছে দিন দিন। আমি এখানে না একদম খোলা মনে একটা কথা বলি। আমি একজন শুধু তো রাজনৈতিক কর্মী তা নই, আমি একজন অবজারভারও বটে। যখন 5ই অগস্টের অভ্যুত্থানটা হয়, তখন আপনি বিশ্বাস করেন এডুকেটেড মিডল ক্লাস থেকে শুরু করে আরবান এলিট ক্লাস পুরোটা কিন্তু এই স্টুডেন্টদের ব্যাপারে ভীষণ রকম স্বপ্ন দেখেছিল। তারা আশা করেছিল যে বাংলাদেশে
এত বছরে বাংলাদেশের মানুষ নাগরিক হিসেবে যা যা পায় নাই, এই দলটা বোধ করি তাদেরকে তাই তাই দেবে। কিন্তু এই সরকারের সঙ্গে এনসিপির একটা ঘনিষ্ঠতা, এই সরকারের ব্যর্থতার দায় এনসিপিকে বহন করা এবং এই সরকারের নানান রকম দুর্নীতির খবর চাউর হওয়া, বের হওয়া, এবং সেই দুর্নীতিগুলোর সঙ্গে দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছেন তাদেরটাও বের হওয়া, মানে তাদের এমপি, তাদের পিএস এপিএস এর দুর্নীতি বের হওয়া, এগুলো মানুষকে ভীষণ আশাহত করেছে। আপনি দেখেন মব নিয়ে আমি দেখছিলাম আতঙ্কিত ৭২% তরুণ, এটা কিন্তু তরুণদের স্যাম্পল। এই আটিতে আমি আসবো যে নিরাপত্তা নিয়ে শঙ্কিত ৬১% তরুণ। সো এই যে মব এবং নিরাপত্তাহীনতা, এই জায়গাগুলোতে না মানুষ হোঁচট খেয়েছে, ঠিক যেরকম একটা ভীষণ রকম আশা এবং স্বপ্ন তরুণদের উপর রেখেছিল, মানে নতুন দলটির উপর রেখেছিল, সেই জায়গায় সরকারের ব্যর্থতাগুলোর দায়ও কিন্তু এখন এনসিপিকে অনেকটাই নিতে হচ্ছে। এই জায়গাতে আসবে এটিও তাজ রহমান। এই যে নির্বাচনী জরিপ নিয়ে আসলে আমরা আলোচনা করছি, সেখানে নিঃসন্দেহে বিএনপি বাংলাদেশের একটি অন্যতম পুরনো রাজনৈতিক দল, এবং বিএনপিকে চ্যালেঞ্জ যতভাবেই দেওয়া হোক না কেন, তাদের বিরুদ্ধে যতই তাদের অপকর্মের কথা তুলে ধরা হোক, সবকিছু মিলে শেষ পর্যন্ত তারা এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তার মানে আসলে তাদের জিতে যাওয়ার সম্ভাবনা কতখানি, নাকি আসলে তরুণদেরকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠন করে বাংলাদেশে আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি, সেই সম্ভাবনাই বা কতখানি? ধন্যবাদ তন্নি এবং আমার দুই সহ আলোচক, দর্শক শ্রোতা সবাইকে সালাম শুভেচ্ছা। প্রথম হলো এই নির্বাচনী জরিপটা কোন দিকে নেবেন, কারেন্ট সিস্টেম অফ ইলেকটোরাল নাকি নিউ সিস্টেম অফ ইলেকটোরাল? পিআর সিস্টেমে নেবেন নাকি আপনার যে সিস্টেম কারেন্ট আছে ফার্স্ট পিআর পদ্ধতি নিলে তো সবাই সংসদে আসছেন। পিআর পদ্ধতি ছাড়া বৃহৎ স্টেক হোল্ডার বলছে এই আগামী নির্বাচন হবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো জরিপ যেটা করেছে তারা, যে দুইটা এটা খুব গুড স্টেক হোল্ডার, কিন্তু অনলি 2000, যেটা রবিন বলেছেন। আপনি 2000 লোকের তরুণদের জরিপ নিয়ে এই 18 কোটি 19 কোটি মানুষের দেশের তৃণমূল পর্যায়ের মতামতটারে আপনি এই জায়গাতে নিতে পারছেন না। এবং স্পেশালি এই জরিপে কিন্তু আপনি রাজনীতি এবং সংবেদনশীল অনেক জিনিস আছে, সেটাকে এক করতে পারছেন না। আপনি এটাকে কিন্তু জাজমেন্টে যেতে পারবেন না, বিশাল ডিফারেন্সেস আছে। তরুণদের একটা মতামত নিয়েছেন, রাজনীতিতে তরুণরা নাই, কে বলছে? সামনে নির্বাচনে তরুণদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। তরুণদের মতামত যেমন গুরুত্বপূর্ণ, সামনে নির্বাচনে আমি যদি ভোটার সংখ্যাও বলি, তরুণ ভোটার সংখ্যা 3,04,07,000, 12,80,00,000 মতো ভোটার আগে ছিল, এখন নতুন বাড়তে পারে। সেই জায়গায় তরুণদের যেমন ভোটার, মহিলারাও ভোটার এখানে অনেক বেশি আছে। আপনার গ্রামের মহিলাদের কথা আপনি চিন্তা করতে হবে। সেই হিসাবে যদি ধরেন তাহলে এই জরিপটাতে একটা মিক্সড প্রতিক্রিয়া থাকবে। দ্বিতীয় হলে দেখেন বিএনপি এখন সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার, মাঠে আওয়ামী লীগ নেই। ব্যাংকের একটা পারসেপশন খুব ভালো, তারা আরও বেশি পাওয়ার সম্ভাবনা। বিএনপির একটা ঐতিহ্য আছে তেমনই কিন্তু এই 10 মাসে বিএনপির কিছু তৃণমূলের নেতা কর্মীরা বিএনপিকে কিন্তু অনেক প্রশ্নের মুখে নিয়ে গিয়েছেন। আমার বোন রুমিন ফারহানা ওনার টক শোতে অনেক টেলিভিশনে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অজস্রবার বলছেন, হত্যা মামলা, ভুয়া মামলা, চাঁদাবাজি, জমি দখল, নরসিংদী ফ্যাক্টরি দখল করার থেকে নিয়ে যে অবস্থা শুরু করেছে, এই পাবলিক পারসেপশনটা কিন্তু বিএনপির উপর খেপে গেছে। পাবলিক মনে করছে যে এই দ্বারাই যদি আবার শুরু হয়ে যায়, আওয়ামী লীগটা গেল বিএনপিটা আসলো, তাহলে তো একই কায়দায় চলে যাবে। এইটা থেকে বেড়ে আসার জন্য নির্বাচনী সিস্টেম পরিবর্তন তোর প্রয়োজন নাই। আমি মনে করি 300 আসন বলছেন পাটোয়ারি সাহেব এনসিপির জিতে যাবেন। 300 আসন যদি জিতে যান, এখানে বিএনপিরে বাদ দিলেন, জামাতরে বাদ দিলেন, জাতীয় পার্টিকে বাদ দিলেন, বাকি ইসলামী বলতে দলগুলো বাদ দিলেন, তাহলে এই 300 আসনের বাইরে কি আরও 300 অ্যাড করবেন নাকি কীভাবে যাবেন? রেটরিক পলিটিক্যাল বক্তব্য দিতেই পারেন, অসুবিধা নেই। আমাদের এই রেটরিকের মধ্যখানে রাজনীতি থেকে বেরিয়ে আসবো কীভাবে? তরুণরা বলছে মব কালচারের উপরে তারা কিন্তু আপসেট। তারা বলছে আইনের শাসনের প্রতি এখনও তারা ঠিক হয় নাই। আপনার উপর অত্যাচার হচ্ছে, আরেকজনের উপর অত্যাচার হচ্ছে, এটার ব্যাপারেও তারা খুব সন্দিহান। এই জিনিসগুলো অ্যাড্রেস করবেন কীভাবে আপনি নির্বাচনে? ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ওনারা বলছে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। দি কান্ট্রি ইজ হেডিং ফর দি অ্যানাদার ডিজাস্টার। আপনি এই নির্বাচন নিয়ে আপনি আলোচনা করছেন, যা কিছুই এনসিপি চাইছে সবকিছুর মধ্যে আপনারা ডিজাস্টার খুঁজে পাচ্ছেন কি? না, এনসিপি একাত্ম চায় নাই। এনসিপি চাইছে পিআর পদ্ধতিতে নির্বাচন, জামাতও চাইছে পিআর পদ্ধতিতে নির্বাচন, ইসলামী আন্দোলন চাইছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আপনার বামপন্থী অনেক দল আছে তারাও চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। এখন আপনার এখানে সেটেল হইতে হবে, রাজনৈতিক সিস্টেমটা কীভাবে করবেন? এই সেটেল না হলে তো পলিটিক্যাল ডিভাইডেড দুই দিকে। এখন যারা আছেন মাঠে ওনারা ডিভাইডেড যদি হয়ে যায়, আওয়ামী লীগ তো বাদই দিলেন, জাতীয় পার্টিকে অংশগ্রহণ করতে দিচ্ছেন না, কতটা পার্সেন্টেজকে আপনি এই বুটের মাঠে হিসাবে নিয়ে আসবেন?
সেটি একটি বড় প্রশ্ন। এই হিসাব বাদ দিয়ে আপনি এখন হিসাব করেন। হ্যাঁ, কিন্তু জি, লুৎফুর রহমান, আপনাদের দলের নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না, লন্ডনেও থাকতে হয় না। পুরনো রাজনৈতিক দলগুলো মনে করছে যে নতুন রাজনৈতিক দলের জনপ্রিয়তা আসলে যত দিন যাচ্ছে ততই হয়তো কমছে। তাহলে আসলে দিল্লি পালানোর কথা না হয় আমরা বুঝলাম, লন্ডন থাকতে হয় না, সেই জায়গাগুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, এটা কোন পার্সপেক্টিভে উনি বলেছেন এটা আসলে আমি জানি না। এটা আমি যেভাবে বুঝি যে বাংলাদেশপন্থী রাজনীতিবিদ যারা আছেন তারা দেশের সংগ্রামে, দেশের প্রতিটি আন্দোলনে তারা দেশে রাজপথে থেকে লড়াই করেছেন। 24-এর গণঅভ্যুত্থানেও আমরা দেখেছি তরুণদের নেতৃত্বে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। তো আপনি যখন দেশের জন্য লড়বেন সেটা রাজপথে থেকেই লড়া উচিত এবং রাজপথে থেকেই নেতৃত্ব দেওয়া উচিত। রুমিন আপা অনেকগুলো প্রশ্ন করেছেন, এর মধ্যে সরকার ঘনিষ্ঠতা থেকে শুরু করে সরকারের ব্যর্থতার দায়ও এনসিপিকে নিতে হবে কিনা সেটা তো আমরা স্পষ্ট করে বলেছি যে সরকারের সাথে অভ্যুত্থান পরবর্তী একটি সরকার, অভ্যুত্থানের নেতৃত্ব যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকারের একটি অংশ রয়েছেন, ছাত্র উপদেষ্টা রয়েছেন। তো সেই জায়গা থেকে এক ধরনের অভ্যুত্থান কেন্দ্রিক একটা সম্পর্ক রয়েছে। এর মানে এই না সরকারের সাথে রাষ্ট্র পরিচালনা, সরকার এনসিপির সাথে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সরকারের রাষ্ট্রের অন্যান্য কাজকর্মে ইনভলভমেন্ট আমাদের থাকার আসলে যৌক্তিকতাও নেই এবং এটা প্রশ্নই আসে না। এটা একটা আমি মনে করি এই আলাপটাই অবান্তর। আর আপু আরেকটি কথা বললেন মবের বিষয়ে। আপুর মব বিষয়ক একটি পোস্ট, একটি আলোচনা আমি দেখলাম বিভিন্ন জায়গায় ভাইরাল, সেটি হচ্ছে ধানমন্ডি কেন্দ্রিক, ধানমন্ডি 32 ভাঙা। একটি মজার ব্যাপার হচ্ছে ধানমন্ডি যেদিন ভাঙা হয় সেখানে ছাত্রদলের খুবই গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল, বুলডোজার তারা দিয়েছে এবং পরবর্তী সেটার ক্রেডিটও নিয়েছে। তো আমি জানি না আপুর এটা অফিসিয়াল ব্যক্তিগত বক্তব্য নাকি তার দলীয় বক্তব্য, সেটি আসলে আমি আগ্রহ প্রকাশ করছি সেটি জানার। পাশাপাশি এই যে মব নিয়ে আলোচনা হচ্ছে, আমরা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটছে না সেটা আমরা বলছি না, কিন্তু মবের আলোচনা আমরা এমন পর্যায়ে যাতে না নিয়ে যাই 5ই আগস্টের যে জনরোষ যেটা গণভবনের দিকে গিয়েছিল, পার্লামেন্টের দিকে গিয়েছিল, সেটাকে না আমরা মব বলে ফেলি। আমি অভ্যুত্থানের ঘাড়ে বিষাক্ত নিঃশ্বাস ফেলছি। কিন্তু তার পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ মব যেগুলো ঘটেছে, সেখান থেকেও তো আমাদের বেরিয়ে আসতে হবে, সেটা কেউ তো আসলে অবশ্যই আমরা সেখান থেকে বেরিয়ে আসবো। এখন মবের আরেকটা উদাহরণ আমি দিতে চাই। আপনি বিভিন্ন পত্রপত্রিকায় ঘাটে দেখবেন বিগত 11 মাসে বিএনপির দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় 23টি ধর্ষণের অভিযোগ রয়েছে। এবং আমি আরেকটি আমি সেটিরও জবাব দিব। আমাদের নেতাকর্মী বা যাদের নামে অভিযোগ রয়েছেন, উপদেষ্টাদের মধ্যে যাদের নামে অভিযোগ রয়েছে, সেটা নিয়ে তো এপিএস দুদক অলরেডি সেটা নিয়ে আমলে নিয়েছে এবং কাজ করছে, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমি একটু এই কথাটি বলে শেষ করছি। সময় হয়েছে, আমি বিরতি থেকে ফিরে আসতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফুর রহমান অনেকগুলো অভিযোগ করেছেন যে বিএনপির নামে আসলে দীর্ঘদিন ধরে অনেক অভিযোগ আছে, বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে বিএনপির নামে অনেক চাঁদাবাজি, হত্যা, এমন ধরনের অনেক অভিযোগ আছে। সেই অভিযোগগুলোকে পেছনে ফেলে আসলে আপনারা কি করছেন, কিরকম সংস্কার করছেন, বা মব নিয়ে যে আলোচনাটা তুললেন লুৎফুর রহমান, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? আবার সেই সাথে একটু জুড়ে দিতে চাই, আজকের হাসনাত আব্দুল্লাহ জনসংযোগের সময় বলেছেন আগের প্রজন্ম ভণ্ডামিকে নাম দিয়েছে কৌশল, তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি। অনেকগুলো কথা। আচ্ছা, আমি যেই প্রথম প্রশ্নটা আপনার কি ছিল? আপনারা আসলে নানান রকম চাঁদাবাজির আপনাদের অভিযোগ আছে, হত্যা, গুম, অনেক কিছু অভিযোগ আছে। আমি সেটা জবটা আগে দিচ্ছি। দেখুন, বিএনপি বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল যারা দলের ভেতর থেকে এই বিষয়টাকে ডিনায়ালের মধ্যে না গিয়ে স্বীকার করেছে, অ্যাকশন নিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনেককে তুলেও দিয়েছে। এইরকম নজির কিন্তু আমরা অতীতে কখনো দেখিনি। তো বললো তারাও করেছে, তাদের নেতাদের নামেও দুদকে মামলা চলছে, তারা সেখানে সবকিছুই করছে। কিছুদিন আগে একটা নিউজ পেপারে দেখলাম, যেহেতু এনসিপি এবং সরকারকে বিচ্ছিন্ন করা বড় কঠিন, সরকারের একজন অতি ইনফ্লুয়েন্সিয়াল কর্মকর্তা তিনি দুদকের তদন্ত থামানোর জন্য একটা 600 কোটি টাকা প্রকল্পের একটা তদন্ত থামানোর জন্য তিনি চিঠি দিয়েছেন। যাই হোক, আমি সেইটা যাচ্ছি না, আমি আমার দলের ব্যাপারটা বলছি। বাংলাদেশে অতীতে কোনো রাজনৈতিক দল এটি করে নাই। 3.5 থেকে 4 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আমরা কি জানি না যে যেই মুহূর্তে আমরা বলবো 3.5 থেকে 4 হাজার নেতাকর্মী বহিষ্কার হয়েছে, ঠিক সেই সময়ে অনেক রাজনৈতিক দল থেকে বলা হবে যে তার মানে আপনাদের এত নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল বা উশৃঙ্খল কাজের সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ, বলতে পারে। এগুলো সব জেনেই
এগুলো সব জেনেই বিএনপি নতুন ধারার রাজনীতির সূচনা করেছে নিজের দলের মধ্যে থেকে। তৃণমূলকে সামলাতে পারছে এই আপনি মুহূর্তে আমাকে BNP? বলেন তো, এই যে যেই বিশৃঙ্খলাগুলো হচ্ছে, যেই চাঁদাবাজি হচ্ছে বা যেটাই আপনি বলেন, এগুলো তো ফৌজদারি অপরাধ। রাষ্ট্রে তো একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা কি করছে? আমি যদি বলি তারা চুপচাপ তাদেরকে বসিয়ে রাখা হয়েছে সো দ্যাট বিএনপিকে নিয়ে এই ধরনের আলোচনা প্রতিদিন করা যায়, বিএনপির ব্যাপারে একটার পর একটা প্রোপাগান্ডা প্রতিদিন চালানো যায়, বিএনপিকে বিভিন্নভাবে প্রতিদিন দোষারোপ করা যায়। আমি যদি বলি বিএনপির দেখে দেখে যারা বিএনপির পক্ষে মাঠে সক্রিয়, বিএনপির পক্ষে বয়ান তৈরি করে, সকলে কিন্তু পারে না বয়ান তৈরি করতে, ঠিক যেমন সকলে মাঠে লড়াই করতে পারে না। তাদেরকে ধরে 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 প্রোপাগান্ডার আওতায় এনে তাদেরকে মেলাইন করার চেষ্টা করা হয়। আমি আপনাকে এতটুকু বলি, বাংলাদেশের মানুষ কিন্তু ভীষণ সচেতন। এই যে দেখেন এত বড় গণ অভ্যুত্থান হলো তরুণদের দিয়ে, কতটা আশাহত হলে তরুণরা, বয়স্কদের কথা বাদ দিলাম, 83% তরুণ, আপনি বলেছিলেন 82, না 83% তরুণ বলছে, 82%-এরও বেশি, 82%-এর বেশি, মানে 83% তরুণ বলছে তারা কোনোভাবেই রাজনীতিতে ইন্টারেস্ট ফিল করে না। এটা তো আমরা 50 প্রৌঢ়কে জিজ্ঞেস করা হয় নাই জরিপে, এখানে তো 60 বৃদ্ধকে জিজ্ঞেস করা হয় নাই, এখানে 15 থেকে 35 বছর বয়সীদের জিজ্ঞেস করা হয়েছে। তারা কতটা আশাহত হয়েছে এই গত 10 মাসে যে 83% বলছে আমরা রাজনীতি পছন্দ করি না। মবের কথা, মবের ব্যাপারে এই তরুণদের 72% বলছে যে তারা উদ্বিগ্ন। কেন? গত 9 মাসে বাংলাদেশে কি পরিমাণ মব প্রতিষ্ঠিত হয়েছে আপনি দেখেন, 100টার উপরে মাজার ভাঙা হয়েছে। আপনারা দেখেছেন মানুষের বাড়িতে ঢুকে ঢুকে লুটপাট চালানো হয়েছে। আওয়ামী লীগের এমপির 20 বছর আগে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে ঢুকে, যেই স্ত্রী পরিবার বাইরে থাকে তাদের বাড়িতে ঢুকে হামলা করা হচ্ছে। এরকম মানে স্থানীয় পর্যায়ে আরো অনেক এক্সাম্পল আছে। আপনারা দেখেছেন নারীদের উপরে মরাল পুলিশিং কিরকম বেড়েছে, নারীদের পোশাকের উপরে কিভাবে মানে অবলীলায় অশালীন কমেন্ট করা হয়েছে, আইনের আওতায় আনার পরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে বাইরে নিয়ে আসা হয়েছে। গত কয়েকদিন আগেই আমি দেখলাম যে এই যে মবগুলো একটার পর একটা ঘটেছে, সেটাকে এক্স্যাক্টলি সেটাকে ওই জায়গায় আমি আসছিলাম। সরকারের কর্তা ব্যক্তিরা কেউ বলছেন প্রেশার গ্রুপ, কেউ বলছেন এটাকে এমনভাবে সবকিছুকে মব বলতে থাকলে 5ই অগস্টকেও আমরা মব বলবো। কেন? বাংলাদেশের মানুষ তো উন্মাদ হয় নাই। বাংলাদেশের মানুষ যেমন কৌশল আর অপকৌশলের পার্থক্য জানে, বাংলাদেশের মানুষ খুব ভালো জানে কোনটা গণ অভ্যুত্থান, কোনটা মুক্তির ডাক আর কোনটা মববাজি। বাংলাদেশের মানুষ খুব ভালো জানে। এই যে কিন্তু জনগণের পাশে থাকার যে ব্যাপারটা, এই জায়গাটিতে এটিও তাজ রহমান আপনার কাছে একটু আসি। জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না, হাসনাত আব্দুল্লাহ এই কথা বলেছেন। আমি একটু যেহেতু লন্ডনের কথা এসেছে তাজ ভাই, আমি আপনার থেকে 1 মিনিট নিচ্ছি। লন্ডন পালাতে হয় না, বলা হচ্ছে নিরাপত্তা নিয়ে শঙ্কিত 61% মানুষ। বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো অবিসংবাদিত রাজনৈতিক নেতা থাকেন তিনি জনাব তারেক রহমান। গত 15 বছরে বাংলাদেশে যদি একটা পরিবারের সাফারিং এর কথা বলতে, একটা অনলি ওয়ান, সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার, জনাব তারেক রহমানের পরিবার। তিনি 15 বছর বাংলাদেশে আসতে পারেন নাই। হেন কোনো প্রোপাগান্ডা নাই যেটা জনাব তারেক রহমানের বিরুদ্ধে ছড়ানো হয় নাই। ওনার নিরাপত্তা নিশ্চয়তা সরকার কেন দিতে পারছে না? যে আজকে 10 মাস হয়ে গেল, এই প্রশ্ন তো আমি বিএনপির একজন কর্মী হিসেবে আমি তুলি, আজকে 10 মাস হয়ে গেল জনাব তারেক রহমানের ফেরার জন্য নিরাপদ অনুকূল পরিবেশ কেন এখনো সরকার তৈরি করতে পারলো না? একজন উপদেষ্টা বলেছেন এই দেশে আমরা কেউই নিরাপদ নেই, তিনি নিজে আসলে এখন AK-47 এর গুলি নিয়ে ঘুরছেন। হ্যাঁ, সেটি এখন নিশ্চিত হওয়া যায়নি। তো তাহলে আমরা কিভাবে জনাব তারেক রহমানকে বাংলাদেশে আনি? এটিও তাজ রহমান। তরুণরা আসলে যে বার্তা দিচ্ছে তার মধ্য দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? তরুণরা আসলে কোনোভাবে তরুণদের উপর ভরসাটা কমিয়ে রেখে আবারও সেই পুরনো পদ্ধতিতে বা বিএনপির উপরেই ভরসা বেশি রাখছে কি? না, এখানে তরুণদের ভরসা রাখতে হবে, প্রবীণ নবীনদের ভরসা নিয়েই একটা রাজনীতি এবং একটা দেশ চালাতে হবে। আপনি এখানে এক সময় রাষ্ট্রীয় মদদে কিন্তু নির্যাতন হতো, গুম হতো, হত্যা হতো, মব হতো। এখন রাষ্ট্রীয় ঋণবতায় মব হচ্ছে। কারা সহযোগিতা করছে? তাহলে সহযোগিতাতে কেউ বাকি নাই এখানে। যাদের রাষ্ট্রীয় ক্ষমতার পাশাপাশি এখন যারা আছেন, প্রিভিলেজ নিয়ে যারা সরকারের কাছ থেকে মব কালচারে যারা জাস্টিফিকেশন করার চেষ্টা করা হচ্ছে, এটা কোনো সুযোগ নাই।
প্রেস সেক্রেটারি বলছেন যে এটাকে প্রেশার গ্রুপ। আপনি একজনকে ধরে পুলিশে দিতে পারেন, নো প্রবলেম। একজন ক্রিমিনালে আপনারা 10 জনে পাইছেন, দাঁড় করে এখানে রাখেন, পুলিশ ডাকেন, পুলিশ এসে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাবে। তার গলায় জুতার মালা দিবেন, তাকে জুতা দিয়ে পিটাবেন, এটা তো ফৌজদারি অপরাধ। তো আপনি এটা করতে পারেন না। যখন রাষ্ট্র ফেইল হয়ে যায়, স্টেট ফেইল হয়ে যায়, স্টেটের ফাংশনিং প্রপারলি হয় না, তখন এই কাজগুলো হয়। এটা কি বলা হয়? আপনি মব কালচার, মব জাস্টিস, মবক্রেসি, এগুলো তো কোনো উপায়, একটা রাষ্ট্র যদি চলে সুন্দরভাবে, সরকার ক্ষমতায় থাকে, এটাকে আপনি জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। এটা যদি জাস্টিফাই করেন তাহলে আপনাকে মনে রাখবেন 15 বছরের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। আরো 20 বছর পরে কিন্তু শেষ করে দিচ্ছি। আসলে যে বার্তা আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যে বার্তা আসলে এই জরিপ আমাদেরকে দিচ্ছে, সেখান থেকে নির্বাচনের সময় তো আমরা অনেক রকমের জোটের রাজনীতিও দেখে থাকি। সেখানে ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে নতুন রাজনৈতিক দলের জোটবদ্ধ হয়ে এগিয়ে আসার সম্ভাবনা আছে। দেশটা এখন ডিভাইডেড সব সময় ছিল, এখন আরো ডিভাইডেড হচ্ছে। একটা পন্থা বলছে যে এই দেশকে আফগানিস্তান করে ফেলবো, অন লাইভ রেকর্ডে টক শোতে এসে। জাতি দেখেছে না, আপনি আফগানিস্তান করবেন, এখানে আপনি তন্নি আছেন, এখন মাথায় কাপড় নাই, আমার বোন রুমিন ফারহানা আছে, আমি আপনাকে প্রেশার দিয়ে মাথায় কাপড় দিতে পারি? ইট ইজ ইয়োর চয়েস। তাহলে আপনি আমেরিকাকে, ফ্রান্সকে, ব্রিটেনকে কেন বলবেন আমাদের দেশের, মানে আমাদের মুসলমানদের মাথার হিজাবটা সরাইতে? ওরা তো তার ইচ্ছা তাই করবে। আপনি তাহলে কি করছেন? একজনের বাক স্বাধীনতাকে হরণ করে নেবেন, আপনি সেই দিকে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছেন। এই দেশ তাহলে একটা কি হবে? গৃহযুদ্ধ হবে। এই দেশে আপনার মতের বিরুদ্ধে যখন শুরু হবে, তো আপনি তখন প্রতিবাদ করবেন, একজন 1000, 5000, 10,000, তখন দেশটা একটা অস্থিতিশীল পরিবেশের দিকে যাবে। এটা তো বিদেশি শক্তিরা চেষ্টা করছে করার জন্য। আপনি সেই ফাঁদে যদি পা দেন, তাহলে আপনার কি মনে হয় এনসিপিও সেই ফাঁদে পা দিচ্ছে কোনো না কোনো ভাবে? এনসিপি কোন ফাঁদে পা দিচ্ছে এটা এনসিপি ভালো করে উত্তর দিতে পারবে, এনসিপির প্রতিনিধি আছেন। আই এম নট ইনক্লাইন্ড টু এটা বলার কোনো আমার ইয়ে নাই। আমি এটা বলতে চাচ্ছি যে কান্ট্রি ফার্স্ট, এটা মাথায় রাখতে হবে। দেশটা যদি ঠিক থাকে, সার্বভৌমত্ব ঠিক থাকে, তাহলে আমরা রাজনীতি করব, নির্বাচন হবে, সব বড় একটি পরিবর্তন আসলো। পলিটিক্যাল ন্যাশনাল কোনো ফাঁদে পা দিচ্ছে। এই ছাত্ররা কিন্তু আরেকটা কথা বলছে, আপনি জানেন তো, ইনক্লুসিভ পলিটিক্স বলেছে এই জরিপে, বলছে সবাইকে মিলে অংশগ্রহণ করতে হবে। নিশ্চয়ই আপনারা সরকারের কাছে প্রিভিলেজ নিচ্ছেন, আপনারা যা বলছেন প্রেসার ক্রিয়েট করে সরকারকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারছেন, কি সত্যি কি তাই? আচ্ছা, প্রিভিলেজ শব্দটা আমরা কার কাছ থেকে শুনছি? এটা হচ্ছে রায়নুনি, শুনছি জাতীয় পার্টির একজন প্রতিনিধির কাছ থেকে, যারা বিগত তিনটি ইলেকশনকে বৈধতা দানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদকে যারা সুসংহত করেছে, এবং 5ই আগস্টের পরে গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, যাদেরকে মানুষ আর রাজনীতিতে দেখতে চায় না এবং রাজনীতি তার ইররিলেভেন্ট। আমি জাতীয় পার্টির এক সময়ের ঘাঁটি রংপুর, আমরা রংপুরে পদযাত্রা করলাম, মানুষের অভূতপূর্ব সাড়া। মানুষ এই 24 পরবর্তী সময়ে জাতীয় পার্টির মতো দলকে কখনোই বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় না, কারণ তারা আওয়ামী লীগের হেন অপকর্ম নেই যেখানে। আমি প্রিভিলেজের কথা বলছি, তো এটা আমি এমন একজন দলের প্রতিনিধির কাছ থেকে শুনলাম, এটা আমার জন্য খুব একটা মানে নিজের কাছে আমার অন্যরকম লাগছে যে কাদের কাছ থেকে আমরা এই কথাগুলো শুনছি। এখন আপা একটি তথ্য দিলেন যে মানে এক ধরনের গুজব আমি বলতে পারি এটাকে, AK-47 বলে বসলেন। এটা আওয়ামী লীগ তাদের পেজ থেকে যেভাবে প্রোপাগান্ডাটা ছড়াচ্ছিল, আপা সেটাকেই কিন্তু নিজে স্পষ্ট করে বলেছেন যে এই দেশে এখন এই মুহূর্তে কেউ আসলে নিরাপদ নয়। উপদেষ্টা যদি এটি বলে নিরাপদ নয়, তাহলে আসলে আমরা কি করে বুঝতে পারবো যে আমি, আপনি বা সাধারণ জনগণ আসলে আমরা যারা আছি, আমরা রাজনীতিও করছি না, আমরা এই প্রশ্নটাই আপনার কাছে রেখে আরেকটি বিরতিতে যেতে চাই। বিরতির সময় হচ্ছে। জিপি ইস্পাতকৃত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাতকৃত রাজকাহন দেখছেন, লুৎফর রহমান প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। নির্বাচন ঘিরে আপনাদের জনপ্রিয়তা কমে যাবার নানান রকমের কারণ খুঁজে বের করবার চেষ্টা করছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো। সেখানে আসলে যে উপদেষ্টারা ছাত্রদের প্রতিনিধি হয়ে আসলে এই অন্তর্বর্তী সরকারে আছেন, তাদের নানান কর্মকাণ্ডের কথাও বারবার উঠে আসছে, বিশেষ করে নিরাপত্তার কথাটি আপনি নিজেই বলছিলেন। সেখানে উপদেষ্টা যখন বললেন যে বাংলাদেশে এই মুহূর্তে কেউ আসলে নিরাপদ নয়, তার মানে আসলে মিসাইল নিয়ে ঘুরলেও নিরাপদ পারছে না। আপনি ওটা বলেন না কেন, মিসাইল নিয়ে ঘুরলেও নিরাপদ নয় কেন না? অভ্যুত্থান পরবর্তীতে আমরা যখন বসবাস করছি, স্বাভাবিকভাবেই একটা কেওটিক সিচুয়েশন ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথার্থ ভূমিকা পালন করতে পারছিল না। এই জায়গা থেকে বিপ্লবের যারা মূল প্রতিনিধি, তাদের এক ধরনের নিরাপত্তাহীনতা মানে আছে, একটা আশঙ্কা আছে। কারণ এখনও আওয়ামী লীগের সেই সব সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে, এখনও তারা বিভিন্ন জায়গায় অন্যান্য অনেক রাজনৈতিক দল দ্বারা তারা
পুনর্বাসিত হচ্ছে। আমরা কোন খবর দেখছি। রাজনৈতিক দল দ্বারা পুনর্বাসিত? আপনি এটা বিভিন্ন জায়গায় নিউজ পত্রিকায় খুললেই দেখবেন। তো নানাভাবে তারা পুনর্বাসিত হচ্ছে, সেই জায়গা থেকে আতঙ্কিত হওয়ার অনেক কারণ রয়েছে। তো এরপরে একটু আগে আপু নতুন ধারার রাজনীতির কথা বললেন, তরুণ সমাজের কথা বললেন, এবং উনি এই যে জরিপ, সেই জরিপটাকে উনি ধ্রুব সত্য ধরে আসলে বক্তব্যগুলো দিচ্ছেন। আমি নতুন ধারার রাজনীতি যদি বলি, বিগত 11 মাসে প্রায় শতাধিক হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছি দলীয় কুন্দলে। আমরা দেখেছি গত 2 দিন আগে ভোলার নিজ দলের নেতার হাতে মহিলা দলের এক নেত্রী বিবস্ত্র করা হয়েছে। এবং এটা কি বলবেন আপনি? মব বলবেন এটাকে আপনি? এই যে ঢাকার রাজধানীর বুকে যেভাবে সিসিটিভি ফুটেজ লিক হয়েছে দেখলাম, সেটা কি? মবের সংজ্ঞা আসলে কি? এবং মবের তীর বারবার অভ্যুত্থানের নেতাদের প্রতি ঘোরানো হচ্ছে। এই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য অভ্যুত্থানের নেতৃত্বকে আওয়ামী লীগ যেই ভাষায় বলে সেই ভাষায় একই ভাষা প্রয়োগ করে সেই নেতৃত্বকে এনসিপির বিরুদ্ধে, আমি এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছি না, আমি এটা অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছি। অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য বারবার এই ধরনের সমস্যাগুলো চিহ্নিত করছেন, খুঁজে বের করার চেষ্টা করছেন। আমি ওই প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি, এই জরিপ ধ্রুব সত্য ধরে আমি কথা বলছি। মানে এক হতে পারে আপনি বোঝেন কম, 2 হতে পারে আপনি বুঝে না বোঝার ভান করেন। আচ্ছা, যেটাই হোক না কেন আমি দর্শকের উদ্দেশ্যে আমার উত্তরটা দেই। এটা একেবারে ধ্রুব সত্য না, কারণ এখানে মাত্র 15 থেকে 35 বছরের মানুষের জরিপ নেওয়া হয়েছে। যদি এখানে সব বয়সের ভোটারের জরিপের একটা স্যাম্পলিং থাকতো, সব বয়স এবং সকল নারী পুরুষ সকল পেশাজীবী সকলের একটা স্যাম্পলিং হতো, বিএনপির ভোট যেত 50% উপরে আর এনসিপির ভোট নামতো 5। কোনো একটি রাজনৈতিক দল হ্যাঁ, কখনো 51 কারণ বাংলাদেশের ইতিহাসে এত বড় রাজনৈতিক দল গত 15 বছরে একটাও সুষ্ঠু নির্বাচন হয় নাই, এই অবস্থাও হয় নাই। যদি হইতো তাহলে দেখতেন 50%-এর উপর গেছে কি যায় নাই, আর এনসিপি 5%-এর নিচে থাকতো। আর বলা হচ্ছে যে ঘটনাগুলোর কথা আমার ছোট ভাই এখানে আজকে উল্লেখ করলেন, প্রত্যেকটাতে দলগতভাবে যে ব্যবস্থা নেওয়ার আমরা নিয়েছি। আর আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা অভ্যুত্থানকে ষড়যন্ত্রের দেখছি কি, না না, একদমই না। এই অভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছে আমাদের হাত দিয়ে। এই অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করতে গিয়ে আমরা আমাদের দলের অসংখ্য নেতাকর্মীকে হারিয়েছি, আমাদের নেতাকর্মী গুম হয়ে গেছে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মানে 1.5 লক্ষ মামলা, 70 লক্ষ আসামি, এই নিয়ে আমরা গত 15 বছর থেকেছি। সুতরাং এখন সময় ভালো যাচ্ছে না, সুতরাং ভালো কার যাচ্ছে না, বিএনপির নাকি পুরো দেশেরই? আসলে বাংলাদেশে কারো সময় ভালো যাচ্ছে না। বাংলাদেশে যারা একটা সুস্থ রাজনৈতিক ধারা দেখতে চায়, বাংলাদেশে যারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে এবং যারা জনগণের সরকার দেখতে চায়, জবাবদিহিতামূলক সরকার দেখতে চায়, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, আমি বলছি যারা যারা দেখতে চায় একটি জবাবদিহিতামূলক সরকার, যারা বাংলাদেশে একটা সুস্থ ধারার সংস্কৃতি দেখতে চায়, মববাজি দেখতে চায় না। যে 72% তরুণ বলছে না তারা মববাজিকে ভয় পায়, তারা মববাজি নিয়ে আতঙ্কিত, এই তরুণরাই বলছে তারা 72% তরুণ। তারা তো নিশ্চয়ই অভ্যুত্থানকে মব বলছে না, তাই না? নাকি তারাও অভ্যুত্থানকে আজকাল মব বলা শুরু করেছে? আমি শেষ করি। এই জায়গাগুলোতে যারা চায় তারা কেউই এখন বাংলাদেশে ভালো নাই, এবং সে কারণে 83% মানুষ বলছে যে তারা রাজনীতি করতে চায় না, আগ্রহী না। আপনি আমাদের পদযাত্রার ফুটেজগুলো দেখুন, আমাদের পদযাত্রা তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগুলো দেখুন। আমি আসলে আমার একটা ইউনিয়ন পরিষদের মিটিং দেখেন, বাস্তবতা হচ্ছে মাঠে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সব শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ, আবাল বৃদ্ধা বনিতার অংশগ্রহণ দেখুন। তো এখানে যেখানে বাস্তবতার সামনে, সেখানে আমরা একটা জরিপকে, তথাকথিত একটা জরিপকে ধরে আলোচনা আসলে এই জরিপকে আসলে নির্বাচনী ফলাফল যে কোনো সময় পাল্টে যেতে পারে। এবং আপুকে আমি শুরু থেকে একটা প্রশ্ন করেছিলাম যে এই জরিপে আওয়ামী লীগকে যে আবার পুনর্বাসিত করার একটা প্রক্রিয়ায় আনা হলো, সে ব্যাপারে আপুর আসলে আমি উত্তরটা আশা করছিলাম। পিআর পদ্ধতি আমি তো জরিপ করিনি, আমি কেন এটা উত্তর দেব? আওয়ামী লীগ ফিরে আসবে না, সেই নিশ্চয়তাও কি আসলে আপনারা দিতে পারছেন? এটা তো দেশের নিশ্চয়তার বিষয় না, এটা দেশের মানুষ 5ই আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেটাই তো সেই বাস্তবতা বা সেই তাদের মনের কথা যেটা, বা তারা যেটা ধারণ করে সেটা বলে দিয়েছে। তো তারা তো পলাতক। নিশ্চয়ই আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটিও তো রহমান, যে নির্বাচনী ফলাফল আসলে যে কোনো সময় রাজনৈতিক মোড় ঘুরে দিতে পারে, সেটি আসলে আমরা সব সময় দেখেছি। রাজনীতি মানেই আসলে দাবার চালের মতো, যে কোনো সময় চাল আসলে পরিবর্তিত হতে পারে। এই যে তরুণদের যে বার্তা, সেটি আসলে সামনের দিকে আমাদের রাজনীতিতে কি ধরনের শিক্ষা দিচ্ছে বলে মনে করেন? তরুণদের বার্তা নিয়ে তো খালি দেশ না, এখানে দেশের সবাই আছে, তরুণ আছে, প্রবীণ আছে, আপনারা সবাইকে নিয়ে আপনাকে দেশের কথা চিন্তা করতে হবে। দেখেন, আমি আপনার এই টেলিভিশনে জন্মলগ্ন থেকে টকশো করে এসেছি,
আমার বোন রমিন ফারহানা অনেকগুলোতে ছিল। আমাদের আওয়ামী লীগ সরকারের যারা টকশো করতে আসছেন সমালোচনা নিতে পারতেন না, তারপরেই আমাদের উপরে পড়ে যেতেন। আমরা এখানে আলোচনা সমালোচনা করছি, এটা রাজনীতিক একটা কালচার। আলোচনা সমালোচনার মধ্যে আমার ছোটো ভাই বলল রংপুরের একটা মানুষ জাতীয় পার্টিকে আর ভোট দিতে চায় না, একটা মানুষ আর নাই, রংপুর শেষ। আমি একটা মানুষ এখন সেই হানা ভোটটা কবে হইলো আমি জানি না, আপনারা মিডিয়া জানেন কিনা ওটা হানা হয়ে গেছে কিনা, যে জাতীয় পার্টিকে আর চাও কিনা চাও না। আমাদের কাছে তো মার্কেটে খবর আছে যে এনসিপিকে লোক সাপ্লাই দিচ্ছে আর একটা বৃহত্তর রাজনৈতিক দল। আমি তো সেটা বলতে পারি, আমার অধিকার, সেটা বলার অধিকার না। মানুষ জানতে চাচ্ছে যে এনসিপির সমস্ত লোকগুলো জিততে আর একটা বৃহত্তর রাজনৈতিক দল দিচ্ছে, পত্রিকাও চলে আসতেছে, ইউটিউবেও দেখা যাচ্ছে। আমি সমালোচনা করতে পারি, সেই সমালোচনা থাকতে পারে। দেখেন সজীব ওয়াজেদ বইয়া যেন উনি ডিফেন্স করছেন সরকারকে, ওনার পিস্তলের ম্যাগজিন এয়ারপোর্টে পাওয়া গেছে, উনি স্পেশাল প্রিভিলেজে নিয়েছেন, যেটা একটু আগে আমার ভাই বললো, মন্ত্রী হিসাবে নিয়েছেন। না, এটা প্রিভিলেজ না, তার হ্যাঁ প্রিভিলেজ না, পদমর্যাদা ইস এ প্রিভিলেজ, ইটস নট আপনার এন্টাইটেলমেন্ট, ইটস এ প্রিভিলেজ। প্রিভিলেজে নেওয়া হয়েছে, ওনাকে দেওয়া হয়েছে, কোনো ট্যাক্স দেওয়ার কাগজ লাগে নাই। অ্যাজ এ মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার হিসাবে উনি প্রিভিলেজে পেয়েছেন। ওনার ম্যাগজিনটা এয়ারপোর্টে ধরা পড়েছে, কিন্তু বাংলাদেশের সমস্ত বাকি লাইসেন্সগুলা আপনি জমা নিয়ে গেছেন একদম দাদারসে, মানে 50,000 লাইসেন্স কিন্তু জমা সরকার নিয়ে চলে। এই দায় কি শুধু এনসিপির নাকি আসলে এই দায় খানিকটা সরকারের উপরে? সরকার তো আছেই, সরকার এবং এনসিপিকে কেন তো আলাদা করা রুমিন পারছে না বা আমি পারছি না। আপনাকে বলি, এই ইউনুস সাহেব বলেছেন আমার নিয়োগকর্তা তো ছাত্ররা, উনি তো নিজেই এটাকে আলাদা করে দিয়েছেন যে আমার নিয়োগকর্তা কেন ও ডিফেন্ড করে, আর উনি আসিফকে কেন ডিফেন্ড করতেছেন? মোটেও ডিফেন্ড করার বিষয় না, আমি এটা ক্লিয়ার করেছি যে আপুর তথ্যগত ভুলটা আমি উনি তো মিসাইল বলেছেন, আমি তো একে 47, আমি তো না, কম এটা বলছি ভাই। যখন একে 47 আলাপটা আমি মিসাইল তো পাবলিক ক্যারি করতে পারে না। সেটা আমরা বলি। আপনারা কি কোনোভাবে আসলে সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করছেন? আমরা সরকারকে কেন ডিফেন্ড করব? কারণ আমরা একটি রাজনৈতিক দল, মাঠে রাজনৈতিকভাবে আমরা অগ্রসর হচ্ছি, আমাদের নানান কর্মসূচি চলছে, তো সেই জায়গা থেকে সরকারকে ডিফেন্ড করার প্রশ্নই ওঠে না। তবে সরকারে অভ্যুত্থানের প্রতিনিধিরা রয়েছে, যখন তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয় নানাভাবে, তখন অভ্যুত্থানকেও নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়। ধন্যবাদ। এরপরে আসলে নির্বাচনী জানিয়ে দিতে পারবে আমরা আসলে কে কোন রাজনৈতিক দলকে সরকার গঠনে দেখতে চাই। রমিন ফারহানা, এটিউ তাজ রহমান, লুৎফর রহমান, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিতিস প্রাথমিক রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।